ওকে, আচ্ছা, টপিক হচ্ছে প্রেগনেন্সির লক্ষণ নিয়ে কথা বলবো। প্রথমত একটা মা যখন আপনার কাছে আসবেন, তাকে প্রথম কোশ্চেন বা তার প্রথম কমপ্লেন থাকবে বা সে তার শারীরিক পরিবর্তনগুলো নিয়ে কথা বলবে। শারীরিক পরিবর্তনের মধ্যে তার দুর্বল লাগা, প্রেশার কমে যাওয়া, সকালে ঘুম থেকে উঠলে হচ্ছে শরীর খারাপ লাগবে অনেক, তারপর কিছু খেতে না পারা, বমি বমি লাগা, জিনিসপত্র একটু গন্ধ হবে, তারপর স্তন ভারী ভারী ফিল হবে বা হচ্ছে একটু সেন্সিটিভ, তার শারীরিক অনেক রকমের পরিবর্তনের কথা সে আপনাকে বলবে। আপনার প্রথম কাজ হবে কি তাকে জিজ্ঞেস করা তার লাস্ট মেনস্ট্রুয়েশনটা কখন হয়েছে। যদি দেখেন তার মেনস্ট্রুয়েশনের সাইকেলটা 1 মাস প্লাস ক্রস হয়ে গেছে, তাহলে আপনি বুঝবেন যে হচ্ছে সে শারীরিকভাবে কি তার প্রেগনেন্সি বা সে কনসিভ করেছে বা সে প্রেগনেন্ট। ওকে, তাহলে প্রথম আমার একটা প্রেগনেন্ট ওমেনের কি থাকবে, অ্যামনোরিয়া, অর্থাৎ তার মাসিক বা মেনস্ট্রুয়েশনটা কি হবে, বন্ধ হয়ে যাবে, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, এবার আসেন আপনাদের এই পেপারটাতেই যাই। হ্যাঁ, দেখেন, মাসিক বন্ধ হয়ে যাওয়া এটা একদম প্রথম এবং প্রাথমিক একটা লক্ষণ। মাসিক বন্ধ হওয়ার মোটামুটি 2 সপ্তাহ যখন হয়ে যায়, ওই সময়টাতে তার শারীরিক অনেক পরিবর্তন আসবে। তার দেখা যাবে বমি বমি হওয়া, তারপর হচ্ছে আপনার বিশেষ করে কোনো স্পেসিফিক খাবারে তার খুব স্মেল মনে হবে বা অনেক সময় কিছু স্পেসিফিক খাবারের প্রতি তার একটা ক্রেভিংস থাকবে। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে অনেক অতিরিক্ত ক্লান্তি লাগবে, অতিরিক্ত ঘুম হবে, বা হচ্ছে অনেক সময় অনেকে দেখা যাচ্ছে যে বিপি ফল থাকে বা বিপি কমে যায়। তারপরে খাবারের রুচির কথাটা তো বললামই অলরেডি। এরপরে হচ্ছে আপনার স্তনের একটা পরিবর্তন দেখা যায়, যে অনেক সময় হচ্ছে স্তন ভারী ভারী লাগে, একটু টেন্ডার ফিল হয়, ঠিক আছে। এরপরে যে মাথা ঘোরা, দুর্বল লাগা, মেজাজের পরিবর্তন, অনেক সময় তলপেটে হালকা ব্যথা হয়, আবার দেখা যাচ্ছে যে হালকা পরিমাণে সে ব্লাড দেখতে পারে, যেটা সে হয়তো মনে করতে পারে যে তার মাসিকের রক্ত হইতে পারে। অনেক সময় দেখা যায় ফোটায় ফোটায় দু একটা ব্লাড সে দেখতে পারে, এটাকে বলা হয় স্পটিং। হ্যাঁ, প্রেগনেন্সির টাইমে স্পটিংটা খুব কমন হয়, ঠিক আছে, যেটা বললো। ওকে, আপাতত এই ইয়েগুলোর কথা আমি বললাম। এখন আপনাকে কি করতে হবে, শিওর হইতে হবে। ফার্স্ট অফ অল, আপনি যখন তার এই পরিবর্তনগুলো, এই লক্ষণগুলো তার কাছ থেকে হিস্ট্রি শুনবেন, পেশেন্ট যখন আপনাকে কমপ্লেইন করবে আমার এই সমস্যাগুলো হচ্ছে, আপনি তখন তাকে ক্রস কোশ্চেন কি করবেন, তার পিরিয়ড লাস্ট কবে হয়েছে। হ্যাঁ, এরপরে আপনি যেটা করবেন, তাকে ইনভেস্টিগেশন দিবেন। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কি দিতে পারি, আমরা ইউরিন পিটি দেই, একটা আলট্রাসোনোগ্রাম দেই, বিটা ইসিজি দিই। কি দিই, বিটা ইসিজি দিই। তো ওভারঅল রিপোর্ট অনুযায়ী আমরা আসলে বুঝতে পারি যে হচ্ছে সে প্রেগনেন্ট কিনা। এই, আর আপনাদের আজকের কোশ্চেনটা ছিল মেইনলি প্রেগনেন্সিতে আমরা কি কি লক্ষণ দেখব। আমি যে কথাগুলো বলছি সেম টু সেম কথাগুলো আপনাদের নোটশিটে লেখা আছে, ঠিক আছে। এবার আসেন অ্যামনোরিয়া নিয়ে একটু কথা বলি। এই যে আমি যে বললাম অ্যামনোরিয়া মানে কি, অ্যামনোরিয়া মানে হচ্ছে কি মাসিকটা বন্ধ হয়ে যাওয়া। হ্যাঁ, এই অ্যামনোরিয়াটাকে আমরা দুটা ভাগে ভাগ করি। প্রাইমারি অ্যামেনোরিয়া, সেকেন্ডারি অ্যামেনোরিয়া, ঠিক আছে। এখন অ্যামেনোরিয়াতে মেইনলি মাসিক অফ থাকবে। এখন প্রাইমারি সেকেন্ডারি ভাগটা কিভাবে করব। আচ্ছা, একটা শব্দ হয় যেটাকে বলি আমরা মেনার্কি। মেনার্কি কি বলি, এই শব্দটা একটু মনে রাখবেন, কি বলি, মেনার্কি। মেনার্কি মানে হচ্ছে একটা মেয়ের যখন প্রথম মাসিক হচ্ছে বা প্রথম মেনস্ট্রুয়েশন হচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি, মেনার্কি বলতেছি। কি বলতেছি, মেনার্কি। ওকে, ফাইন। এই মূলত যদি কোনো প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট, অর্থাৎ মোটামুটি কত রিপ্রোডাক্টিভ এজটা কত আমাদের হ্যাঁ 13 থেকে 15, এই এজের মধ্যে আমরা হচ্ছে এটাকে রিপ্রোডাক্টিভ এজ বলি, তারপরে অ্যাডাল্টহুড বলি।
হ্যাঁ, অর্থাৎ এই সময় সে কি হয়, কিশোরীতে পরিণত হয়। একজন কিশোরী মেয়ে যখন প্রথম মেনস্ট্রুয়েশন হবে সেটাকে আমরা বলি কি, মেনার্কি বলি। এখন দেখা গেছে অনেক সময় হয় কি, এটার টাইমিংটা অনেক বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ তার বয়স 15 থেকে 20 হয়ে গেছে, বাট তার এখনো পর্যন্ত কি হয় নাই, মেনস্ট্রুয়েশন হয় নাই। এই টাইপের রোগীগুলাকে, এই টাইপের পেশেন্টগুলাকে আমরা কি বলি, প্রাইমারি অ্যামনোরিয়া বলি, ঠিক আছে। আর সেকেন্ডারি অ্যামনোরিয়ার ক্ষেত্রে হচ্ছে তার মেনার্কি অলরেডি হয়ে গেছে, বাট দেখা গেল যে তার বেশ কিছুদিন ধরে মাসিকের অনিয়ম দেখতেছি বা বেশ কিছুদিন ধরে মাসিক বন্ধ আছে, সেটাকে আমরা কি বলতেছি, সেকেন্ডারি অ্যামনোরিয়ার ক্ষেত্রে ফেলছি। তো আমাদের আজকের টপিক হচ্ছে মূলত প্রাইমারি অ্যামনোরিয়া, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, একটা প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট পার্সনের মেনার্কি হয় নাই এরকম টাইপের পেশেন্ট হবে, ঠিক আছে। ওকে, এখন মূলত দেখা যাচ্ছে একটা ফ্যামিলি যখন বুঝতে পারে তাদের মেয়ে হচ্ছে বড় হচ্ছে কিন্তু হচ্ছে মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তখন মেনলি ডক্টরের কাছে আসা। ধরেন 15 বছর বয়স হলো, এখন ফ্যামিলির মনে হলো যে না, এ বয়সে তো অবশ্যই তার মেনস্ট্রুয়েশন হবে। তো ফ্যামিলি আপনাদের কাছে পেশেন্টকে নিয়ে আসলো, তখন আপনারা আসলে করবেন কি, মানে প্রথম করণীয় কি? প্রথম করণীয় হচ্ছে আপনারা ইনভেস্টিগেশনে চলে যাবেন। কিসে চলে যাবেন? ইনভেস্টিগেশনে। ফার্স্টে আপনি হচ্ছে একটু তার সাথে বা তার ফ্যামিলির সাথে কথা বলবেন। তার বডিতে যেহেতু সে ফিমেল, যখন অ্যাডাল্ট স্টেজে যাবে তার বডিতে হচ্ছে সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্স বলে কিছু কথা থাকে, যেগুলো হচ্ছে মেইলি হরমোনগুলো তখন রিলিজ হওয়া শুরু করে। তো মেয়েদের দেখা যায় শারীরিক বিভিন্ন আকার আকৃতির পরিবর্তন হয়, এই জিনিসগুলো হয়েছে কিনা বা এই জিনিসগুলো নিয়ে একটু কথা বলে হিস্ট্রিটা নেবেন, তারপর ইনভেস্টিগেশনে যান। এখন ইনভেস্টিগেশনে গেলে প্রথমত আপনাকে যেটা করতে হবে, ইউএসডি, পেলভিক ইউএসডি বলি আমরা এটাকে, ঠিক আছে। অর্থাৎ পুরো পেলভিক রিজিয়নটা আমি দেখব। কেন দেখব? এটা মেইনলি প্রথম ইনভেস্টিগেশনটা আমি কেন আলট্রাসোনোগ্রাম করতেছি, আগে আমাকে দেখতে হবে তার ইউটেরাস প্রেজেন্ট আছে কিনা, তার ওভারি প্রেজেন্ট আছে কিনা। জন্মগতভাবে অনেক সময় অনেক মেয়েদের ইউটেরাস বা হচ্ছে ওভারি থাকে না, ঠিক আছে। আরও জন্মগত বিভিন্ন ত্রুটি হয়। ইউটেরাস ওভারি থাকার পরেও অনেক সময় দেখা যায় যে হাইমেনের প্লেসটা ইনটেক থাকে একদম, আরও অনেক ধরনের ত্রুটি হয়, ঠিক আছে। আমি সব কিছুতে যাচ্ছি না, ইউটেরাসের গঠনগত বিভিন্ন ত্রুটি আছে। তো এইটা আমরা আগে কি করব, ফাইন্ড আউট করব যে তার ইউটেরাসটা আছে কিনা, ওভারিটা আছে কিনা এবং সেটা কি ঠিকঠাক মতো আছে কিনা, একটা করলাম। আচ্ছা, দেখা গেল তার ইউটেরাসও ঠিকঠাক আছে, ওভারিও ঠিকঠাক আছে। এরপর আমাদের প্ল্যানটা কি হবে? আচ্ছা, আরেকটা জিনিস আমরা ইউএসজি দেখব। রিসেন্টলি আপনারা এরকম অনেকগুলো ঘটনা দেখতেছেন, একটা পিচ্চি বাচ্চার একটা ঘটনা হয়েছিল একজন ডক্টরের, আপনারা দেখছেন কিনা, যে হচ্ছে পিচ্চি মেয়েটার হচ্ছে পেট বড় হচ্ছে, মেয়েটা ছোট, পেট বড় হচ্ছে দেখে ফ্যামিলি যখন নিয়ে গেল তখন হচ্ছে দেখলো যে সে প্রেগনেন্ট, অথচ তার ফ্যামিলি দাবি করছে যে তার কখনো মেনস্ট্রুয়েশন হয়ই নাই। অর্থাৎ সে যখন মেনস্ট্রুয়েশনের এই যে আসছে, মেনস্ট্রুয়েশন হওয়ার আগেই তার দেখা যাচ্ছে যে রেপের কারণে সে প্রেগনেন্ট হয়ে গেছে। এখন অনেক সময় এই জন্য কি করে আমরা একটা বিটা এসসিজিও আমরা সাথে দিব। কি দিব? বিটা এসসিজি দিব, বিটা এসসিজি দিব। তারপরে হচ্ছে আপনার পেলভিক ইউএসজি দিব। এটার কারণে আমি দেখব যে তার এরকম প্রেগনেন্সির কোনো হিস্ট্রি আছে কিনা সেটাও পেয়ে যাব, তার ইউটেরাসটা ঠিকঠাক আছে কিনা সেটাও পেয়ে যাব। এখন দেখলেন তার প্রেগনেন্সির হিস্ট্রি নাই, ইউটেরাস ঠিকঠাক আছে। আবার ইউএসজিতে আরেকটা জিনিস আমরা দেখব, সেটা কি? পিসিওএস। কি দেখব? পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। অর্থাৎ ওভারিতে সিস্ট থাকে। এটার কারণে দেখা যায় যে নর্মালি সেকেন্ডারি অ্যামেনোরিয়ার একটা কজ হচ্ছে আপনার পিসিওএস। বেশিরভাগ ওমেনে সেকেন্ডারি যে অ্যামেনোরিয়াটা হয় এটা পিসিওএস এর কারণে হয়। অনিয়মিত মাসিক চক্র যেটাকে বলা হয়, বা ইরিগুলার মেনস্ট্রুয়েশন হয়, ঠিক আছে। তো আমরা এটাও দেখলাম পিসিওএস আছে কিনা। এখন ওভারঅল এগুলো দেখার পর দেখলাম এগুলো কোনোটাই নাই। এরপর চলে যাব আমরা হরমোনাল ইনভেস্টিগেশনে। কিসে চলে যাব? হরমোন ইনভেস্টিগেশনে। আমাদের বডির খুবই গুরুত্বপূর্ণ কিছু হরমোন দেখব। একটা হচ্ছে আপনার টিএসএইচ দেখতে পারি, ঠিক আছে। কি দেখব? টিএসএইচ। তারপরে হচ্ছে কি? প্রোল্যাকটিন। এরপরে হচ্ছে আপনার মেনস্ট্রুয়েশনের জন্য ফলিকল স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ। তারপর আরেকটা দেখব হচ্ছে এলএইচ, লুটিনাইজিং হরমোন, ঠিক আছে।
এখন হরমোনাল কোনো একটা চেঞ্জ বা কিছু আমরা কি করতে পারি, পেতে পারি। ওকে, আর হচ্ছে যদি দেখেন যে হরমোনাল কোনো চেঞ্জই পান নেই, সেক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই পেশেন্ট যখন আসে তার ওজন দেখে আমরা তার শারীরিক সে কেমন, শারীরিকভাবে সে কি ওয়েল হেলদি কিনা, সব কিছু আমরা কিন্তু কি করি, দেখি বা অবজার্ভ করি। এটার উপর বেসিস করে আমরা পরবর্তীতে ট্রিটমেন্টে যাব। এখন হরমোন, তাহলে ইনভেস্টিগেশনে কি করতেছি আমরা, বিটা এসিজি করতেছি, তারপর হচ্ছে ইউরিন পিটি বলে যেটাকে অ্যাকচুয়ালি প্রেগনেন্সির জন্য, ওটাও সাথে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার পেলভিক ইউএসজি করব, হরমোনাল টেস্ট দিব। এগুলোর পরে এবার আমরা ট্রিটমেন্টে যাব। আপনাদের এখানে ট্রিটমেন্ট শিটটা একটু ধরেন, এই যে দেখেন। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ, প্রয়োজনীয় পরীক্ষাতে প্রেগন্যান্সি টেস্ট, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, প্রোল্যাকটিন, থাইরয়েড, পেলভিক আলট্রাসোনোগ্রাফি। তারপরে ক্যারিওটাইপিংটা মূলত কেন করে, ক্যারিওটাইপিংটা করার কারণ হচ্ছে যখন দেখবেন যে তার ওভারি নাই অথবা হচ্ছে ইউটেরাস নাই, সেক্ষেত্রে ক্যারিওটাইপিংগুলো করে, কারণ এগুলো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি বলে এটাকে, ঠিক আছে। যখন তার ইউটেরাস বা ইয়ে পাবো না, এটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির কারণে কিনা, এই জন্য তার ক্যারিওটাইপিং করে। আবার হচ্ছে ওই যে ব্রেন করে, সরি ব্রেনের এমআরআই করে পিটুইটারি গ্ল্যান্ডটা দেখার জন্য। এগুলো সব মূলত হচ্ছে ক্যারিওটাইপিং, এমআরআই অফ দ্য ব্রেন, এগুলো হচ্ছে মূলত যখন আমরা পরীক্ষা করে দেখবো যে হচ্ছে ইউটেরাস প্রেজেন্ট নাই বা হচ্ছে ওভারিটা ঠিকঠাক নাই বা এদের প্রবলেম আছে, তখন আমরা এগুলোতে যাব। এর আগে যাওয়ার দরকার নেই। মেইন হচ্ছে আপনার এই টেস্টগুলো আমরা দেখবো, ঠিক আছে। এরপরে আসেন কারণ ভিত্তিক চিকিৎসা। যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনি যখন কারণ বের করে ফেলবেন, তখন আপনি ধরে ধরে চিকিৎসা দিবেন। আমি আপনাদের এর আগে মেডিসিন বলেন বা বিভিন্ন ইয়াতে যখনই ট্রিটমেন্ট পড়াইছি, তখন আপনাদেরকে বলছি তার ব্যথা আছে, ব্যথার জন্য এইটা দিবেন, জ্বর আছে, জ্বরের জন্য এইটা দিবেন, অর্থাৎ উপর মানে যেই প্রবলেমটা আছে প্রবলেম ধরে ধরে মেডিসিন দেওয়া, ঠিক আছে। তো এখানেও সেম ওয়েতে বলতেছে কারণ ভিত্তিক চিকিৎসা। হ্যাঁ, তো আসেন আমি দেখলাম তার রিপোর্ট কি আছে, নর্মাল আছে। শরীর স্বাস্থ্যগত দিক থেকে তার দেখা যাচ্ছে ম্যাল নিউট্রিশন আছে, অর্থাৎ তার শারীরিক ওজন কম বা হচ্ছে সে একটু ফ্যাকাশে দেখতে বা আদার্স শারীরিকভাবে সে দুর্বল দেখতেছেন। তাহলে তাকে কি করবেন, তাকে হচ্ছে নিউট্রিশাস খাবার দাবার খাওয়ার জন্য বলবেন, যাতে সে হচ্ছে পরিমিত পরিমাণে শাকসবজি নেয়, প্রোটিন নেয়, ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক করে যেন করে। এই জিনিসটা আপনাকে দেখতে হবে। ওজন কম থাকলে সেটা স্বাভাবিক করা, আর ওজন যদি বেশি থাকে তাহলে সেটাকে কি করতে হবে, কমায় আনতে হবে, ঠিক আছে। এরপরে হরমোনের যদি প্রবলেম থাকে, এটা হচ্ছে মূলত যেই হরমোনেরই প্রবলেম থাকবে সেটার উপর বেসিস করে তাকে হরমোন থেরাপি দিবে। এটা চিকিৎসকের পরামর্শ, ঠিক আছে। চিকিৎসকের পরামর্শে সে কি করবে, হরমোন থেরাপি নিবে। এরপর আসেন থাইরয়েড বা অন্যান্য হরমোনজনিত রোগের চিকিৎসা। থাইরয়েডের সমস্যা থাকলে এটাও ইয়ের মধ্যে চলে আসে, এইটাও তার সে চিকিৎসকের পরামর্শ মতো নির্দিষ্ট মেডিসিন নিবে, ঠিক আছে। আর জন্মগত জরায়ু বা যোনিপথে ত্রুটি থাকলে অনেক সময় দেখা যায় যে জরায়ু একটু অন্যরকম ভাবে আছে, দেখা যায় এগুলো হচ্ছে অপারেশনের মাধ্যমে যদি ঠিক হয়, তাহলে আমরা তাকে কি করব, অপারেশনের জন্য সার্জনের কাছে পাঠাবো, ঠিক আছে। এরপরে হচ্ছে স্ট্রেসের কারণে অনেক সময় এরকম হয়। নর্মালি এটা তো প্রাইমারি অ্যামনোরিয়ার ক্ষেত্রে বলতেছি, সেকেন্ডারি অ্যামনোরিয়াতেও অনেক সময় দেখবেন অনেকে খুব বেশি স্ট্রেসে যখন থাকে, তখন হচ্ছে তার পিরিয়ডটা ডিলে হয়। স্পেশালি আপনারা যারা এখানে ফিমেল আছেন তারা একটু এটা কোরিলেট করতে পারবেন, মেনস্ট্রুয়েশনটা ডিলে হয়। তো যদি কেউ মানসিক চাপে থাকে, তাকে কি করতে হবে, স্ট্রেস ফ্রি করতে হবে। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়, যেহেতু তারা অ্যাডাল্ট একটা স্টেজে থাকে, তাদের ওভার থিঙ্কিংয়ের একটা বিষয় থাকে, স্ট্রেসের বিষয়টা খুবই কমন, তাদেরকে একটা কাউন্সেলিং করতে হবে যে বিষয়টা কিছুই না, তুমি খুব নর্মাল থাকো, এটা ভয় পাওয়ার কিছু নেই, বা হচ্ছে এটা নিয়ে এত চিন্তার কিছু নেই। তাকে সুন্দরভাবে কি করবেন, কাউন্সেলিং করবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে তাকে নিয়মিত একটা গাইনি ম্যাডামের কি ফলো আপে থাকা উচিত। এই হচ্ছে আপনার কারণভিত্তিক চিকিৎসা। তাহলে আমাদের আজকের গাইনির ইয়ে ছিল মেইনলি প্রাইমারি অ্যামনোরিয়াতে আপনি কি কি করবেন, প্রাইমারি অ্যামনোরিয়া কি জিনিস, আর হচ্ছে আপনার প্রেগন্যান্সিতে কি কি লক্ষণ দেখতে পাই, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আছে, প্রবলেম আছে এটা নিয়ে, কোশ্চেন আছে কোনো? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, কেন হয় প্রেগন্যান্সিতে অ্যামনোরিয়াটা কেন হয়? ওকে, সুন্দর একটা কোশ্চেন।
আপনি চিন্তা করছেন অনেক, এই জন্য থ্যাংক ইউ। এটা খুব সুন্দর একটা কোশ্চেন, এটা আমি এর আগেও যখন ক্লাস নিয়েছি তখন বলছিলাম। আমাদের মাসিকটা কেন হয়? একটা পরিমিত বয়সে যখন আল্লাহ আমাদেরকে আল্লাহ কিন্তু বলে দিয়েছেন আমাদেরকে কিন্তু কি জন্য তৈরি করা হয়েছে, সন্তান জন্মদানের জন্য তৈরি করা হয়েছে কিন্তু, ঠিক আছে? এটা একটা আল্লাহর উপর আল্লাহর একটা উদ্দেশ্য। তো দেখা গেছে যে একটা পরিমিত বয়সে কি করা হয়, পুরুষের যেমন হচ্ছে শরীরের একটা পরিবর্তন করে দেওয়া হয়, মহিলারা একটা পরিবর্তন করে দেওয়া হয়। ফিমেল বডিতে ফিমেলদের হরমোনগুলো, পুরুষের বডিতে পুরুষের হরমোনগুলো। এখন পুরুষের ক্ষেত্রে তার মধ্যে কি দেওয়া হয়, শুক্রাণু দেওয়া হয়, আর মহিলাদেরকে কি দেওয়া হয়, ডিম্বাণু দেওয়া হয়। এখন ডিম্বাণুটা কোথায় তৈরি হয়? হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ইউটেরাস, ঠিক আছে? ইউটেরাসটা আমাদের এইরকম থাকে, হ্যাঁ, ইউটেরাসটা আমাদের এরকম থাকে। এইটাকে বলা হয় হচ্ছে ডিম্বাণু তৈরির জায়গা মেইনলি, ঠিক আছে? ডিম্বাণুটা এখানেই মেইনলি তৈরি হয়, তৈরি হওয়ার পর এটা আস্তে আস্তে টিউবের, এটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব, এই টিউবের মধ্যে যায়। পুরুষের শুক্রাণুটা যখন আমাদের জরায়ুতে প্রবেশ করে, এটা সাঁতার কেটে এখানে এসে ডিম্বাণুটার সাথে কি হয়, মিলিত হয়। এখন প্রত্যেকটা জিনিসের একটা পরিপক্কতা থাকে। একটা ফল যদি সুন্দরভাবে পরিপক্ক না হয়, তাহলে কি আপনি সেটার ভালো বীজ পাবেন? কখনোই পাবেন না। আমাদের প্রত্যেক মাসে মাসে এই মহিলাদের কিন্তু একটাই ডিম্বাণু দুইটা, কিন্তু ডিম থাকে কয়টা? একটা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়। আবার অনেকের ক্ষেত্রে যখন এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যাদের থাকে, এই ওভারি, এটাকে ওভারি বলে আর কি, ওভারিতে যখন সিস্টের প্রবলেম থাকে, এদের ক্ষেত্রে হচ্ছে কি ডিম্বাণুটা পরিপক্ক হয় না, তখন তাদেরকে ওষুধ দেওয়া হয় ডিম্বাণু উৎপাদনের জন্য। ওই তখন দেখা যায় যে অনেকগুলো ডিম্বাণু উৎপন্ন হলে অনেকগুলো বাচ্চা কাচ্চা দেখা যায়। অনেকে দেখেন বাচ্চা কাচ্চা হয় না, কিন্তু যখন চিকিৎসা নেয় তখন অনেকগুলো বাচ্চা কাচ্চা হয়। এটার কারণ হচ্ছে এইটা। ওকে, আসেন, আমাদের এই ডিমটাকে প্রত্যেক মাসে কি করতে হয়, পরিপক্ক হইতে হয়। এই পরিপক্ক হওয়ার সময় হরমোনাল চেঞ্জেস হয়। পরিপক্ক হওয়ার সময় আমাদের এই জরায়ুটা আছে না, জরায়ুর মধ্যে 3টা লেয়ার থাকে। কি থাকে? 3টা লেয়ার থাকে। এর মধ্যে একটা লেয়ার হচ্ছে নষ্ট হয়ে যায়, খসে পড়ে যায়, ঠিক আছে? ডিম্বাণুটা পরিপক্ক হয় এক সাইডে, আর হচ্ছে ওই লেয়ারটা খসে পড়ে যায়। এখন যখন ডিম্বাণুটা নিষিক্ত হয়ে ডিম্বাণুটা যখন বাচ্চা তৈরি করা শুরু করে, তখন অবভিয়াসলি আর এটারে হচ্ছে পরিপক্ক হইতে হয় না, হইতে হয়? হইতে হয় না। তখন আমাদের এই প্রক্রিয়াটা অটোমেটিক্যালি এই জন্য বন্ধ হয়ে যাবে। কথাটা আবার বুঝতে পারছেন? এই ডিমটা প্রত্যেক আমাদের সেফ পিরিয়ড, তারপরে হচ্ছে ডেঞ্জারাস পিরিয়ড, এরকম একটা জিনিস আপনাদেরকে আমি পড়াইছি। অর্থাৎ পিরিয়ডের পরে কখন হচ্ছে আসলে সেক্সুয়াল ইন্টারকোর্স হইলে আমাদের হচ্ছে প্রেগন্যান্সির সম্ভাবনা থাকে, কখন থাকে না। মেইনলি যখন হচ্ছে ডিম্বাণুটা পরিপক্ক হয়, ওই সময়টাতে যদি শুক্রাণু প্রবেশ করে জরায়ুতে, তখন দেখা যায় সেটা নিষিক্ত করার তখন নিষিক্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, ঠিক আছে? আচ্ছা, মেইনলি হচ্ছে আমাদের ডিম্বাণুটা যখন পরিপক্ক হয়, এই পুরো প্রক্রিয়াটা হয় মূলত ডিম্বাণুটাকে পরিপক্ক করার জন্য। এখন ডিম্বাণুটা পরিপক্ক হইলো, তারপর সেটা নিষিক্তকরণ হইলো, তারপর সেটা আস্তে আস্তে কি হলো, ভ্রূণ তৈরি হয়ে গেল। তখন এখানে তো আর ডিম্বাণুও না, এটা পরিপক্ক করা লাগবে না, এই জন্য এই প্রসিডিউরটা তখন কি হয়ে যায়, অটোমেটিক্যালি অফ হয়ে যায়। এরপর আসেন, আপনারা বলতে পারেন এটা হচ্ছে ফিজিক্যাল প্রসেস, ফিজিওলজিক্যাল প্রসেস, সরি। আর প্যাথোলজিক্যাল প্রসেসে হচ্ছে অ্যামেনোরিয়া আসে। অ্যামেনোরিয়াটা আসে, ওটা কেন হয়? মোস্ট অফ দ্য কেসেসের ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হবে। আমাদের প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, দুইটা হরমোন থাকে আমাদের বডিতে, এই মেয়েদের বডিতে, ঠিক আছে? এই দুইটা হরমোনই হচ্ছে তাদের এই মেনস্ট্রুয়েশন সাইকেলটাকে কি করে, ঠিক করে বা ঠিকঠাক রাখে। এখন এই হরমোনগুলো যখন হচ্ছে একটু ডিস্টারবেন্স হয়ে যায়, সাথে প্রোল্যাকটিন আছে, এফএসএইচ, এলএইচ, আমরা যেখানে যতগুলো হরমোন বলছি না, এরা সব আমাদের মেনস্ট্রুয়েশনের সাথে কি রিলেটেড আছে, ফিমেলদের। এগুলো ফিমেলদের বডিতে একটা নির্দিষ্ট পরিমাণ। এখন এগুলোর যখন ডিস্টারবেন্স হয়ে যাবে, তখন দেখা যাবে যে অটোমেটিক্যালি অনেক সময় হয় কি আমাদের ডিলে হয় বা হচ্ছে এটা বন্ধ থাকে। আবার হচ্ছে যখন হচ্ছে সিস্ট হয় ওভারিতে, তখন ডিমটা কি হইতে পারে না, ওভুলেশন হইতে পারে না, মানে পরিপক্ক হইতে পারে না। তখন ওই সময়টাতে আবার হচ্ছে কি হয়, এই আমাদের মাসিকটা অফ থাকে। এটা নিয়ে আশা করি আর কারো কোনো কোশ্চেন থাকার কথা না। মানে আপনাদের কথা হচ্ছে তাইলে তো প্রেগন্যান্সির সময় অ্যামেনোরিয়াটাও একটা ডিজিজের মধ্যে পড়ার কথা, এরকম কিছু বোঝাচ্ছেন না? প্রেগন্যান্সিও এটা হচ্ছে কমন, জানার জন্য জানতে পারেন, সমস্যা নাই। না না, আপনার জানার জন্য কোনো নিষেধ থাকা উচিত না, জানেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কিছু বলার আছে?
কিছু বলার আছে? আচ্ছা, আপনাদের রবিবারে মনে হয় ক্লাস আছে, ওইটাও সরি মঙ্গলবারে ক্লাস আছে, ওইটাও সম্ভবত আমার আন্ডারে। এখন আমি তো টপিক জানি না, আমার আপনাদের সাথে আবার অনেকদিন মানে আবার দেখা হবে, এরপরে হয়তো আবার অনেকদিন পরে দেখা হবে। আচ্ছা, আপনারা হচ্ছে ইয়ে করবেন, ড্রাগের নামগুলো হচ্ছে একদম স্পষ্ট করে ফেলবেন। ড্রাগের নামগুলো কাদের নাম হচ্ছে আপনার মেইন ড্রাগ। আচ্ছা, দিয়ে দিলে ওরা আমাদেরকে দিয়ে দিতেছে। আর আগামী মানে এই মঙ্গলবার যখন আপনি আসবেন, ঠিক আমাদেরকে গতানুগতিকভাবে একটা প্রক্রিয়া নিয়ে চলে আসবেন। আমরা ক্লিয়ার আজকে ধরে দিচ্ছি। আমরা আর এখন আপনি আমাদেরকে বলে যাবেন আমাদের আজকে যে বিষয়টা সম্পর্কে আমাদের আলোচনা করছেন, আগামী ক্লাসে যখন আসেন জিজ্ঞাসা করবেন আপনি বিষয়টা বুঝছেন না। থ্যাংক ইউ।